আমাদের বাগেরহাট অনেক কারণে প্রসিদ্ধ। বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবন এবং এই অঞ্চলকে ঘিরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, বৈশ্বিক চাহিদা, মোংলা বন্দর, পর্যটন স্পট, ব্লু ইকোনমি বা নীল সমুদ্র নিয়ে যে অর্থনৈতিক সম্ভাবনা, এগুলোকে কেন্দ্র করে আমাদের দক্ষিণাঞ্চলে একটা বিমানবন্দর থাকা অত্যন্ত জরুরি। দেশের এইরকম একটা সম্ভাবনাময় জায়গা যেখানে একটা বিমানবন্দর গড়ে ওঠেনি। গত কয়েক টার্ম আগে বিএনপি ক্ষমতায় এলে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা চিন্তা করে দেশের সামগ্রিক উন্নতির অংশ হিসেবে বাগেরহাটের ফয়লা অঞ্চলে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির নাম করে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেগম খালেদা জিয়া। অত্যন্ত দুঃখের বিষয়, পরবর্তীতে আওয়ামী লীগ গভর্নমেন্ট এখানে এইরকম একটা চাহিদা সম্পন্ন স্থানে বিমানবন্দরের কার্যক্রমটা এগিয়ে নিয়ে যেতে পারেননি। আসার কথা 2018 সালে এটাকে আবার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত জানেন 5ই আগস্টের সরকার পরিবর্তনের পর উন্নয়নের যে স্বাভাবিক গতিপথ সব জায়গায় থমকে আছে। সেভাবে হজরত খানজাহান আলী বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, অথবা বলা যায় এটার আলোচনা বা এটার উপযোগিতা বা কার্যক্রম একদম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমাদের এখানে বাগেরহাটের কীর্তি সন্তান পরিবেশ বিষয়ক মন্ত্রী জনাব ফরিদুল ইসলাম ভাই মন্ত্রী হয়েছেন এবং তিনি এই অঞ্চলে বিশেষ করে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের সুখ দুঃখের সাথে, সাধারণ মানুষের আয় রোজগারের সাথে, ভাগ্যের সাথে বিমানবন্দরের যে সম্পর্ক, এটা তিনি তুলে ধরেছেন এবং এই অঞ্চলে বিমানবন্দর কেন দরকার তার একটা রূপরেখা উনি গত কয়েকদিন আগে বিমানবন্দর পরিদর্শনে একটা চাইনিজ কোম্পানির সাথে ভিজিট করতে গিয়ে উনি বক্তৃতায় খুব সুন্দর করে বলেছেন। আমি ঠিক ওনার কথাগুলোর একটু ব্যাখ্যা করব। আপনারা জানেন যে একটা দেশের অর্থনীতির জন্য বৈশ্বিক কানেক্টিভিটি বা ইন্টারন্যাশনাল যে যোগাযোগ, আন্তর্জাতিক মহলের আসা যাওয়া বা যোগাযোগের যে হাব, যেটার মাধ্যমে মানুষ বিদেশ থেকে আসে, বিদেশে যায়, দেশ থেকে বিদেশে যায়, তো সেভাবে একটা আন্তর্জাতিক অঙ্গনের মানুষ যদি আসা যাওয়া করতে হয় তাহলে কিছু গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো দরকার হয়। তার মধ্যে বিমানবন্দর একটি। কারণ একজন বিদেশি পর্যটক, একজন বিদেশি বিনিয়োগকারী, একজন বিদেশি সরকারের ডেলিগেট বা একটা বেসামরিক বা উন্নয়ন কর্মী বা উন্নয়ন সংস্থার বা দাতা সংস্থার লোকজন যারা অত্যন্ত ব্যস্ত, তারা ঢাকার জ্যাম ফেলে 200 মাইল 250 মাইল দূরের একটা স্পটে এসে বিনিয়োগ করবে,
বা ইপিজেডে বিনিয়োগ করবে বা ব্যবসা করবে, তাদের জন্য এটা বেশ দুরূহ হয়ে যায়। বিধায় তারা ঢাকা অঞ্চলকে কেন্দ্র করে সাধারণত বিনিয়োগের রূপরেখা অঙ্কন করে এবং করে। আপনারা দেখবেন ঢাকা ইপিজেডে, আমার ঢাকা ইপিজেডে 2000 সালে চাকরি করার অভিজ্ঞতা আছে। ইয়ং অন, ইয়ং এ, এই জাতীয় যেসব চাইনিজ কোম্পানি বা দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো বা জাপানিজ কোম্পানিগুলো, নিপ্পন মাইক্রো ডিভাইসেস, এগুলো সবই কিন্তু ইপিজেডকে কেন্দ্র করে। তো সেক্ষেত্রে আমরা যদি এই আমাদের 18 কোটি জনতার মধ্যে যারা স্কিল বা স্কিল নয় উভয় ধরনের শ্রমজীবী মানুষকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাদের কর্মসংস্থান করতে চাই, তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই শিল্প কারখানা গড়ে তোলার যে কেন্দ্রটাকে বিকেন্দ্রীকরণ করা উচিত। সব কিছু ঢাকামুখী বা চট্টগ্রামমুখী না করে এটাকে যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সর্ব জায়গার মানুষজন এখানে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে। কি ইউনিভার্সিটির সর্বশেষ স্তরের লেখাপড়া জানা লোক কিংবা যারা লেখাপড়া জানে না, তারা সবাই যে যেখানে যে স্তরের আছেন সবাই কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন, যদি আমরা কর্মসংস্থানটাকে বিকেন্দ্রীকরণ করতে পারি। অর্থাৎ শিল্প কারখানাগুলো দেশীয় উদ্যোক্তাদের শিল্প কারখানা কিংবা বিদেশি উদ্যোক্তাদের শিল্প কারখানা কিংবা বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ যদি আমরা দেশে আনতে পারি এবং দেশের চারিদিকে আনাচে কানাচে যদি আমরা চাইনিজদের মতো এটা ছড়িয়ে দিতে পারি, ছোট ছোট কারখানা, কুটির শিল্প, ছোট ছোট ফ্যাক্টরি, তাহলে আমাদের যেটা লাভ হবে তা হচ্ছে আমাদের দেশে যে শ্রমজীবী মানুষের সংখ্যা আছে, সস্তা শ্রমিক আছে, সেটাকে আমরা কাজে লাগাতে পারবো। কাজে লাগাতে পারলে স্বাভাবিকভাবে আমাদের বড় বড় ভারী শিল্প আমরা নিজেরাই গড়ে তুলতে পারবো। তাহলে একটা বিমানবন্দরের গুরুত্ব হচ্ছে মূলত যাদের কাছে টাকা আছে কিংবা যারা দ্রুত চলাফেরা করতে চায় কিংবা বড় বড় প্রতিষ্ঠান কিংবা বড় বড় আন্তর্জাতিক যেসব অর্গানাইজেশন, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে জাতিসংঘ কিংবা মানবাধিকার যেসব সংস্থাগুলো আছে, তারা যেটা করে তা হচ্ছে তারা দ্রুত চলাফেরা করে। তাহলে এই রকমের লোককে যদি আপনি বলেন যে আপনি ঢাকায় নামবেন কিংবা যশোর বিমানবন্দর নামবেন, সেখান থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা আপনি একটা প্রাইভেট কারে করে আপনি মোংলা বন্দরে যাবেন, তাহলে সে বলবে, ভাই বাংলাদেশের যে অবস্থা, আমি এখানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, অথবা আমি যাব না। কিন্তু এই লোকটাকে যদি বলা হয় যে আপনি চীনের কোনো একটা বিমানবন্দর থেকে উঠবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিতর আপনি মোংলা ইপিজেডে নামবেন কিংবা মোংলা পোর্টে নামবেন, কিংবা সুন্দরবন দেখতে যেতে পারবেন, কিংবা ষাটগঞ্জ মসজিদ দেখতে যেতে পারবেন, কিংবা এখান থেকে ব্লু ইকোনমিকে আপনি কোনো কাজে সম্পৃক্ত হতে পারবেন, তাহলে তিনি নির্দ্বিধায় চলে আসবেন। ফলে কি হলো, আমরা আন্তর্জাতিক কানেক্টিভিটির ভিতর বা যোগাযোগের ভিতর চলে আসতে পারলাম। ফলে কি হলো, আমাদের বাগেরহাট অঞ্চলের যে উন্নতির একটা সম্ভাবনা, বিশেষ করে পর্যটন শিল্পের কথা যদি আমি বলি, ষাটগম্বুজ মসজিদ দেখতে যদি আমেরিকা থেকে কোনো নাগরিক ষাটগম্বুজের পাশাপাশি কোথাও নামতে পারেন, ফয়লা থেকে ষাটগম্বুজ বাসে আসতে লাগে 10 মিনিট, প্রাইভেট কার বা এই জাতীয় ভালো গাড়িতে, তাহলে নির্দ্বিধায় তিনি সেখান থেকে নামবেন, নেমে ষাটগম্বুজ, খানজাহান আলী দরগা বা এই অঞ্চলে যেসব স্পটগুলো আছে পর্যটন স্পট, উনি দেখে চলে যাবেন। তাহলে যেটা হলো, আমরা একটা শিল্পের মাধ্যমে এখানে একটা মডেল গড়ে উঠতে পারে, ব্যক্তি মালিকানা হোটেল গড়ে উঠতে পারে, খাবারের রেস্তোরাঁ গড়ে উঠতে পারে, তারপরে ভিত্তি করে ছোট বড় অনেক ধরনের ছোট ছোট ব্যবসা বা যোগানদার বা এর সাথে যে লিঙ্ক যে
ব্যবসাগুলো, সেগুলো বা স্টেক হোল্ডার তারা এখানে সম্পৃক্ত হবেন। একইভাবে আমাদের সমুদ্র সীমার নিচে এখানে ব্লু ইকোনমি যেটা আমরা বলছি, আমাদেরকে বুঝতে হবে যে ব্লু ইকোনমিটা কি। ব্লু ইকোনমি, ব্লু শব্দের অর্থ হচ্ছে নীল। যেহেতু নীল সাগর, যেখানে পানি স্বচ্ছ নীল, সেখানে লুকিয়ে আছে হাজারো খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, এমন কিছু সম্পদ এখানে আছে, শৈবাল, যা পৃথিবীর অনেক স্থানে নেই। ফলে এই জায়গার গভীরতাও পৃথিবীর প্রশান্ত মহাসাগর থেকেও অনেক গভীরে। এই জায়গাটাকে ঘিরে অনেক ধরনের জীব বৈচিত্র্য গড়ে উঠেছে এবং এটাকে ঘিরে বাংলাদেশ সরকার একটা বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে যে এটাকে কীভাবে কাজে লাগানো যায়। এখান থেকে গ্যাস উত্তোলন সম্ভব, খনিজ সম্পদ উত্তোলন করা সম্ভব, মৎস্য আহরণ করা সম্ভব এবং তার ফলে এই অঞ্চলকে ঘিরে বাংলাদেশের একটা বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়া সম্ভব। একইভাবে আমাদের যে সুন্দরবনের যে প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের যে মৎস্য সম্পদ আছে, প্রাণীজ সম্পদ আছে, সেটাকে যদি আমরা সুস্থভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারি, কিংবা এটা যেহেতু একটা আন্তর্জাতিক পর্যটন স্পট, আমরা এটাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারি, আমরা সুন্দরবন ভিত্তিক মোটেল, হোটেল, রেস্তোরাঁ বা ট্যুরিজমকে আরও উন্নত করতে পারি, তাহলে যেটা হবে, আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। আপনারা সিঙ্গাপুরের কথা দেখেন, সিঙ্গাপুর ছোট্ট একটু দেশ, সেই দেশে শুধুমাত্র আন্তর্জাতিক কানেক্টিভিটির কারণে সিঙ্গাপুর একটা উন্নত রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। তাহলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের পার্থক্যটা আসলে কোথায়? বাংলাদেশে কিন্তু সমুদ্র আছে, বাংলাদেশ চাইলে গভীর সমুদ্র নির্মাণ করতে পারে, যেমন পায়রা বন্দর হয়েছে। এই পায়রা বন্দরটাকে যদি আমরা আরও ডেভেলপ করতে পারি, মোংলাকে যদি আমরা আরও ডেভেলপ করতে পারি, কিংবা মোংলার নিচে যদি আমরা গিয়ে গভীর সমুদ্র করতে পারি, তাহলে আমরা এই অঞ্চলটাকে সিঙ্গাপুর হিসেবে দেখতে পারি। মানুষ কেন সিঙ্গাপুরকে হাব হিসেবে ব্যবহার করে? কারণ বড় বড় যেসব জাহাজ, ইংরেজিতে বলে ভেসেল জাহাজ বা মাদার জাহাজগুলো কিন্তু আসলে ছোট ছোট বন্দরে, মানে সমুদ্রের যেসব জায়গায় কম গভীরত্ব, সেখানে মাদার ভেসেলগুলো আসতে পারে না। আপনারা জানেন যে বড় বড় যেসব মাদার ভেসেলগুলো কখনো কখনো মানে অনেক বড় হয়ে থাকে, সেসব মাদার ভেসেলের জন্য অনেক গভীর জায়গা লাগে। তা সেই পরিমাণ গভীর আমাদের মোংলা বন্দরে বা মোংলা নদীতে বা পশুর নদীতে বা মানে এইখানে যেসব নদী বা সাগরের যে জায়গা, সেখানে তারা আসতে পারে না, বিধায় সেই জাহাজগুলো চলে যায় মূলত আমাদের দেশে যেটা নোঙর করবে সেটা চলে যায় চিটাগাং সিপোর্টে। তাহলে চিটাগাং সিপোর্ট যেমন উন্নত হচ্ছে, একইভাবে মোংলা বন্দর কিন্তু একটা স্থিমিত অবস্থায় আছে, এটার কোনো পরিবর্তন হয় না। সামান্য কিছু গাড়ি বা ছোট ছোট কিছু মানে খুবই কম উল্লেখযোগ্য পণ্য মোংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি হয়ে থাকে। তাহলে আমরা যদি মোংলা বন্দরের কাছে একটা বিমানবন্দর করতে পারি, মোংলা বন্দরকে যদি আধুনিকায়ন করতে পারি, আমরা মোংলা যে নদী, এই নদীটার পরে যদি আমরা একটা ঝুলন্ত ব্রিজ করতে পারি, মানুষের আসা যাওয়া চলাফেরা যত সহজ হবে, স্বচ্ছ হবে, ঝুঁকিমুক্ত হবে, তাহলে মানুষ তত চলাফেরা করবে, আসা যাওয়া করবে। ফলে দেশ বিদেশি লোকজন আমাদের অঞ্চলে আসবে, আমাদের বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের সাথে মানুষের যে যোগাযোগ যত বাড়বে, দেশ তত উন্নত হবে। আর এই জন্যই আমাদের দরকার
একটা বিমানবন্দর। আপনি বলতে পারেন যে যশোর বিমানবন্দর যাত্রী সংখ্যা প্রায় অর্ধেক নেমে আসার পরে আবার বাগেরহাটে একটা বিমানবন্দরের দরকার। এটা বুঝতে হবে বাগেরহাটের বিমানবন্দর এবং যশোর বিমানবন্দরের মধ্যে উপযোগিতা কি, কোন জায়গার অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত। বিষয়টা হচ্ছে যশোর যে বিমানবন্দরটা আপনি লক্ষ্য করবেন, যশোর একসময় শিল্প উন্নত এলাকা ছিল। পরবর্তীতে যশোর, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চলের হাব হিসেবে মূলত যশোর বিমানবন্দর কাজ করত। এবং যশোরের পর কিন্তু কলকাতা তো কলকাতা থেকে আসা বা ইন্ডিয়া থেকে আসা যাওয়া, ঢাকা থেকে যশোর যাওয়া, সেখান থেকে বেনাপোল পেরিয়ে যাওয়া, সব কিছু মিলে যশোরের বিমানবন্দরটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই অঞ্চলে বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে যে মানুষগুলো ঢাকা থেকে 4-5 ঘন্টা বা 7-8 ঘন্টা লাগতো যশোর যেতে, তারা এখন 2 থেকে 2.5 ঘন্টার ভিতর যশোর ক্রস করতে পারছে। ফলে খুব সহজে তারা বাই পথে বা বাই রোড তারা দ্রুত দেশের বাইরে চলে যেতে পারছে, আবার দেশের ভিতরে ঢাকা বা চট্টগ্রাম চলে যেতে পারছে। ফলে যশোরের বিমানবন্দরের যে উপযোগিতা আস্তে আস্তে কমে গেছে বা ডিক্লিন হয়ে গেছে আমরা বলতে পারি। কেন? যশোর বিমানবন্দর থেকে নেমে বাগেরহাটেরও বড় বড় শিল্পপতিরা গাড়ি নিয়ে বাগেরহাট চলে আসেন কিংবা এ অঞ্চলে চলে আসেন। তাহলে আমরা দেখতে পাই যে যশোর কিন্তু কোনো পর্যটন স্পট নেই, যশোরে কোনো ব্লু ইকোনমি নেই, যশোরে কোনো সুন্দরবন নাই, মোংলা বন্দর যশোর নয়, বা যশোর বিমানবন্দর থেকে মানুষ মোংলা যায়। তা সেই বিমানবন্দরটা যদি ফয়লার মতো জায়গায় হয়, যেখানে একদিকে খুলনার পরে যশোর, সেখান থেকে সাতক্ষীরা, আবার এদিকে ইন্ডিয়া পাশে বেনাপোল, আবার এদিকে বাগেরহাটের পরে পিরোজপুর বা বরিশাল, এদিকে সুন্দরবন, সব কিছু মিলে বাগেরহাটের এই স্পটটা হতে পারে আন্তর্জাতিক মানের একটা যোগাযোগের হাব। তো সেক্ষেত্রে যারা বলছেন যে সাধারণ মানুষ তো বিমানে চলাফেরা করে না, হ্যাঁ, সাধারণ মানুষ বিমানে চলাফেরা করে না, এটা সত্য। কিন্তু বিমানবন্দর কিন্তু শুধু একটা কাজে লাগে এমন না। দেশের বাইরে যেতে গেলে আমাদের দেশে প্রচুর মানুষ হজে যাচ্ছে, তারপরে দক্ষিণ কোরিয়া সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে। তো আমরা যদি আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দর থাকে, তাদের ঢাকায় না নেমে তারা সরাসরি বাগেরহাটে নামতে পারবে। একটা দেশে যদি একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর থাকে, নিঃসন্দেহে তা দেশের জন্য মঙ্গলজনক। আমরা আশা করব সরকারের দিকে আলোকপাত করবেন এবং অচিরেই বিমানবন্দরটা স্থাপনের জন্য জোর উদ্যোগ নেবেন। ধন্যবাদ আপনাদের। আমি একটা কথা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, তা হচ্ছে সাধারণ মানুষের বিমানবন্দরের উপযোগিতা কী। বিষয়টা হচ্ছে রাস্তাঘাট যত উন্নত হবে, সাধারণ মানুষের চলাফেরা তত উন্নত হবে, তারা সহজে চলাফেরা করবে। কিন্তু বিমানবন্দরের যে উপযোগিতা, এটার সাথে সাধারণ যে যোগাযোগ ব্যবস্থা বা রাস্তা বা নদীপথের বাই রোড বা বাই ওয়াটার যে যোগাযোগ ব্যবস্থা, তার সাথে কোনো ক্রস নাই বা বিরোধ নাই। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, দেশ তত উন্নত হবে। আসুন আমরা সবাই মিলে বিমানবন্দরের দাবি তুলি
আমাদের এই অঞ্চলে একটা বিমানবন্দর গড়ে তোলা খুবই জরুরি। ধন্যবাদ আপনাদের।